চুমুকে। সুপ্রিয় দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন গীতিকার, সুরকার ও সঙ্গীত শিল্পী মোহাম্মদ আব্দুর রাজ্জাক। শুভ সকাল, কেমন আছেন? জি, শুভ সকাল। আলহামদুলিল্লাহ ভালো আছে। আচ্ছা, সঙ্গীত জগতের ক্যারিয়ারটা আপনার কিভাবে শুরু হয়েছে, কত সাল থেকে, এবং এখন পর্যন্ত সঙ্গীত জগতের ক্যারিয়ার জার্নিটা আপনার জন্য কেমন ছিল? ছোটবেলা থেকেই গান বাজনা করতাম। আসলে আমাদের এক সময় আমাদের স্কুলে 3 দিন যাবত স্পোর্টস হতো। তখন ওই বড় বড় মাইকে গান বাজতো আর কি। ওটা শুনতে শুনতে তখন একটা গানের প্রতি আসলে আগ্রহ তৈরি হলো। সেই থেকে গানের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা এইভাবে আস্তে আস্তে মানে গানের সাথে সংযুক্ত হয়েছে আর কি। সঙ্গীত ক্যারিয়ার, সেখানে প্রাপ্তি অপ্রাপ্তির জায়গা কতটুকু? প্রাপ্তি অপ্রাপ্তি আসলে এটা তো নির্ভর করে সম্পূর্ণ আসলে উপর আল্লাহর উপর। আসলে একজন মানুষ অনেক কিছু জানে এবং ভালো পারফরমেন্স করে, কিন্তু সবাই কিন্তু ওইভাবে গেইন করতে পারে না। আসলে এটা গড গিফটেড, যার দেয় সেই পায়, আসলে যার কপালে থাকে না সে পায় না। আমি ভালোভাবে গান বাজনা করছি ইনশাল্লাহ, আমার কোনো অপ্রাপ্তি নেই, প্রাপ্তি ভালোই আছে আর কি। আমি আলহামদুলিল্লাহ খুশি। আচ্ছা, এবার আপনার কণ্ঠে একটা গান শুনতে চাই, কোন গানটি শোনাবেন? ওরে চোখের পানি রে, তুই কেন শুনিস না, আমি কাঁদতে পারি না আর, তবু কেন থামিস না। হারাইলো যে তারে তোমার, হারাইলো যে তারে তোমার, ফিরে পাবি না। এত বোঝাই তোরে, এত বোঝাই তোরে, তুই কেন বুঝিস না। খুব সুন্দর একটি গান, ধন্যবাদ আপনাকে। আপনার লাইফের আসলে প্রথমে কোনটি দিয়ে আপনি শুরু করেছিলেন, সঙ্গীত নাকি গীতিকার ও সুরকার? না, প্রথমে তো গান করতাম। আচ্ছা, প্রথমে গান করতাম, তারপরে গীতিকার, তারপরে সুরকার। আচ্ছা, সেই জার্নিটা আসলে মানে আমি প্রথমেই গান করতাম, বাংলাদেশ বেতার ইনলিস্টেড হইলাম, তারপরেই গীতিকার হিসাবে একটু চেষ্টা করতাম। প্রথমে শুধু লিখে যেতাম, হঠাৎ করে লেখার পরে 100টা বা 150টা গান লেখার পরে দেখি ওটা হয় নাই। এইভাবে ক্রমান্বয়ে চেষ্টা করতে 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 যখন যারা প্রফেশনাল গীতিকার তাদেরকে দেখালাম, যেমন মিল্টন ভাই, লিয়াকত আলী বিশ্বাস, আহমেদ ইমতাজ বুলবুল, ওনারা দেখে তখন যখন সার্টিফাই করলো যে হ্যাঁ এখন গান হয়েছে, তখন থেকে আমার প্রফেশনালি গীতিকার হিসেবে যাত্রা শুরু হলো আর কি। আচ্ছা, রেডিও টেলিভিশনে কাজ করার অভিজ্ঞতা কেমন? বাংলাদেশ বেতার টেলিভিশনে কাজ করছি, এখনো গীতিকার, সুরকার এবং শিল্পী হিসেবে আছি। এখন আমাদের শিল্পী তো অনেক বেশি বাংলাদেশের। বিটিভির প্ল্যাটফর্মে এত শিল্পীরা আসলে ওইভাবে কন্টিনিউ প্রোগ্রাম দিতে পারে না, তো ওইভাবে মাঝে মধ্যে দায় করছি, এটা চলতেছে এইভাবে। আচ্ছা, আপনার চলচ্চিত্র কাজ করা হয়েছে, সো চলচ্চিত্রে কাজ করার অভিজ্ঞতা কেমন সেটা জানতে চাই। চলচ্চিত্রের কাজ করার জন্য আসলে সবারই একটা আগ্রহ থাকে, শিল্পী জীবনে বা গীতিকার এবং সুরকার যাই বলুক, যেই প্ল্যাটফর্মে হোক না কেন, সবার একটা আগ্রহ থাকে। চলচ্চিত্র একটা বড় জায়গা, প্রচার মাধ্যম, বড় মাধ্যম। তো আলহামদুলিল্লাহ ওখানে কাজ করার সুযোগ হয়েছিল। কয়েকটা ছবিতে কাজ করেছি শিল্পী হিসাবে, এবং গীতিকার, সুরকার হিসাবে আমি একটা ছবিতে কাজ করেছি আহমেদ ইমতাজ বুলবুল ভাইয়ের সাথে। উনি প্রয়াত, মারা গেছেন। তো ওনার সাথে কাজ করার একটা অভিজ্ঞতা অন্যরকম। উনি তো অনেক বড় মাপের একজন সঙ্গীত পরিচালক, ওনার প্রতি শ্রদ্ধা। তো দুটি মনের পাগলামি ছবিতে আমার সব গানগুলো, কথা, সুর আমার ছিল, এবং ওনার সাথে যৌথভাবে কাজ করেছিলাম। বাহ, খুব ভালো। আপনার কণ্ঠে আরেকটি গান শুনতে চাই। চোখে যেন নেশা ধরে তোমার রূপের টানে, অন্তরেতে জাগে কাপন রাখাল বাঁশির গানে, এই জন্মভূমি তোমার আমার প্রিয় বাংলাদেশ, এই জন্মভূমি তোমার আমার রূপের নাই তো শেষ। চোখে যেন নেশা ধরে তোমার রূপের টানে, অন্তরেতে জাগে কাপন রাখাল বাঁশির গানে, এই জন্মভূমি তোমার আমার প্রিয় বাংলাদেশ, এই জন্মভূমি তোমার আমার রূপের নাই তো শেষ।
বাহ, দেশের গান। অসাধারণ। ধন্যবাদ আপনাকে। আপনি উল্লেখযোগ্য গুণী শিল্পীদের সাথে কাজ করেছেন। তাদের মধ্যে যদি আমি বলি সাবিনা ইয়াসমিন ম্যাম, এন্ড্রু কিশোর, কনক চাপা, মনির, মনির খান সহ মনির খান। অনেক গুণী শিল্পীদের সাথে। সো তাদের সাথে যে কাজ করার অভিজ্ঞতা এবং লাইফের যে এক্সপিরিয়েন্সটা, এটা আপনার কাছে কেমন লাগে এবং কতটুকু? এই জার্নিটাও খুব সুন্দর একটা অভিজ্ঞতার জায়গা। আসলে সবাই চায় যে একটা ভালো শিল্পীকে দিয়ে গান করানো। আমার সুরের রূপে তো গান একটা সেলিব্রিটি শিল্পীর কণ্ঠে আসুক, তার ঠোঁটে গানটা মানাক এবং তার কণ্ঠে আসুক, এটা সবাই চায়। তো সিনেমাতে গান করার সময় কিছু কিছু গুণী শিল্পীরা আমার গান করেছিলেন দুটি মনের পাগলামি ছবিতে, তার ভিতরে সাবিনা ইয়াসমিন আপা এবং এন্ড্রু কিশোর প্রয়াত, মনির খান, কনক চাপা, এসআই টুটুল, এরম অনেকে। তাছাড়া আবার বাংলাদেশ বেতারেও রফিকুল আলম চৌধুরী সহ অনেক গুণী গুণী শিল্পীরা আমার সুরে গান করেছেন। খুবই ভালো লাগে যখন আমার সুরে একটা গান একজন শিল্পীর কণ্ঠে তুলে দিই, এই যে একটা অনুভূতির জায়গাটা খুবই ভালো লাগার বিষয় এবং আমি এই জিনিসটা খুব এনজয় করি। আমরা যদি দেখি যে 80-90 দশকের যে গানগুলো আমরা শুনতাম, 70 দশক থেকে সেই গানগুলো তো এখনো আছে আমাদের মাঝে এবং গানগুলো শুনছি। নতুন জেনারেশনের নতুন নতুন গান তৈরি হচ্ছে, নতুন নতুন শিল্পী তৈরি হচ্ছে। আগের জেনারেশনের শিল্পী এবং এখনকার জেনারেশনের শিল্পীর মধ্যে ডিফারেন্স কেমন দেখছেন? অনেক ডিফারেন্স। আগের শিল্পীরা অনেক তাদের তাদের যে মেধা, তাদের যে তাদের যে অভিজ্ঞতা এবং তাদের যে শিখে আসার যে একটা ব্যাপার, এখন তো গান ওইভাবে শিখছে না কেউ। হঠাৎ করে একটা গান ভাইরাল হচ্ছে, ওই শিল্পীর পিছনে সবাই দৌড়াচ্ছে। কিন্তু আমাদের দেশে এখনো ভালো ভালো শিল্পী আছে, তাদেরকে কিন্তু কন্টিনিউ কোনো প্রচার মাধ্যমে ডাকা হচ্ছে না। তো এই জন্য আমার কাছে খুব খারাপ লাগে যে যারা প্রফেশনাল শিল্পী হয়তো একটু ভাটা পড়ে গেছে বা বয়স হয়ে গেছে, কিন্তু তাদেরকে এখন ওইভাবে মূল্যায়ন করা হচ্ছে না, কিন্তু তারা এখন ভালো গায়। অথচ যারা সেলিব্রিটি হয়ে গেছে তাদের পিছনে সবাই দৌড়াইতেছে। এটা একটা খারাপ ধারণা আর কি আমার। এবং আপনি যদি এআই প্রযুক্তি সম্পর্কে অবগত থাকেন তাহলে হয়তোবা জানবেন যে এআই দিয়ে প্রযুক্তি ব্যবহার করে অনেক রকমের গান তৈরি করছে, অ্যাড তৈরি করছে। সো এই ক্ষেত্রে কি মনে হয় যে ইন ফিউচার আসলে গানের সঙ্গীত শিল্পীকে রিপ্লেস করে কি এআই ওরকম জায়গায় অবস্থান তৈরি করবে কিনা? এআই তো আসলে আমিও ইদানিং দেখতেছি এটা একটা মানুষকে ধোঁকা দেওয়ার মতো আর কি। মানে কোনটা যে রিয়েল কোনটা এআই এখন বোঝা মুসিবত। কন্টিনিউ আসলে তারা হ্যাঁ, মানে কিভাবে এটার উপর মানে মেসেজ করে, এটা একটা ধোঁকা সিস্টেম। জাস্ট একটা মানে জেনুইন জিনিসটাকে পাস করে ওই জিনিসটা এস্টাবলিশ করা হচ্ছে। এটা আমার কাছে খুব একটা ভালো মনে হচ্ছে না। আচ্ছা, আপনার কণ্ঠে আরেকটি গান শুনতে চাই। খাঁচা ভেঙে যাই রে পাখি অচিন ঠিকানায়, তার লাগিয়া অন্তর আমার হয় রে পুড়ে ছাই। ও আমার দরদিয়া রে, তোরে ছাড়া বাঁচবো কি করে। ও আমার দরদিয়া রে, তোরে ছাড়া বাঁচবো কি করে। খাঁচা ভেঙে যাই রে পাখি অচিন ঠিকানায়, তার লাগিয়া অন্তর আমার হয় রে পুড়ে ছাই। ও আমার দরদিয়া রে, তোরে ছাড়া বাঁচবো কেমন করে। ও আমার দরদিয়া রে, তোরে ছাড়া বাঁচবো কেমন করে। ধন্যবাদ আপনাকে। এখন তো আমরা যেহেতু আপডেটের ডিজিটাল জায়গা থেকে সঙ্গীতের যে সঙ্গীত তৈরি করার ক্ষেত্রে যে যে যন্ত্রপাতিগুলো প্রয়োজন হয়, সেই বাদ্যযন্ত্রগুলো কিন্তু এখন আমরা আবার সেই প্রযুক্তির মাধ্যমেই পাচ্ছি। এক্ষেত্রে আসলে যারা মিউজিশিয়ান রয়েছেন, যারা আসলে সঙ্গীতের মিউজিকগুলো বাজিয়ে থাকেন, তাদের যে সংকটটা, এবং অনেকেই হয়তো বা সেই প্রফেশনটাও ছেড়ে দিচ্ছেন কারণ তাদের সেই জায়গাটা প্রয়োজন হচ্ছে না। সো এই সংকটটা বা এই যে সংস্কৃতিটার যে একটা কিছুটা ক্ষতি, সেটা কি আসলে কখনো সাধন করা সম্ভব কিনা, বা আমরা আমাদের সংস্কৃতিটাকে হারিয়ে ফেলছি কিনা, বা আমাদের যে প্রতিভাবান যে যারা ছিলেন এই প্রফেশনে তাদেরকে হারিয়ে ফেলছি কিনা, এই ক্ষেত্রে কি কোনো কিছু করণীয় রয়েছে কিনা, বা আমাদের যারা বা সঙ্গীত জগতেই যারা আছেন তাদের কোনো স্টেপ নেওয়া দরকার কিনা, তাদের জন্য কি মনে হয় আপনার?
এটা খুব গুরুত্বপূর্ণ কথা। আমরা যখন মানে মিউজিক ক্যারিয়ার তো আমার প্রায় 40 বছর, তো মানে প্রথম থেকে আমি যেগুলো দেখে আসছি যে আমাদের মিউজিকে মানে সঙ্গীতের জন্য যে রিয়েল যে মানে অ্যাকোস্টিক মিউজিকগুলো দরকার, জি এটার একটা মূল্য আলাদা, এটা অনেকেই বোঝে না বিষয়টা। তো যখন আগে করতাম, যখন যে একটা গানে ভায়োলিন দরকার, ওটা রিয়েল যেটা ভায়োলিন বাজাচ্ছে যারা, তারপর সেতার বলেন, যে কোনো ফ্লুট বলেন, বাঁশি বলেন, যে কোনো বিষয়টা, স্যাক্সোফোন বলেন, অ্যাকোস্টিক মিউজিকের একটা মানে গুণ আলাদা। এবং সেটার কিন্তু ওই কিবোর্ড দিয়ে করলে ওইভাবে হয় না, রিয়েল জিনিসটা হয় না। তো আমার মনে হয় কি যে এটা কন্টিনিউ করা উচিত। এবং আমার মনে হয় যারা এখনো অ্যাকোস্টিক যন্ত্রণা লালন করতেছে, ধারণ করতেছে বা প্র্যাকটিস করতেছে, তাদেরই বলবো যে আপনারা আপনাদের উদ্যোগে আপনাদের জেনারেশন তৈরি করে যান, যাতে এই যন্ত্রটা, ইনস্ট্রুমেন্টটা বেঁচে থাকুক আমাদের সঙ্গীতের ভিতরে। কিন্তু কিবোর্ড দিয়ে যে এখন যেগুলো বা এআই দিয়ে যেগুলো হচ্ছে, এগুলো তো আসলে ওইভাবে টাচ করে না, হৃদয় টাচ করে না। হৃদয় টাচ না করলে আসলে ওইভাবে মিউজিকটা একটা মানে সংঘবদ্ধভাবে তৈরি করা যেটা হয়, কিন্তু এইভাবে এখন হচ্ছে না। এখন একই জন গীতিকার, সুরকার, শিল্পী এবং মিউজিক ডাইরেক্টর সবই সে হৃদয়মু সে করে, যার ফলে মানে আমাদের গানের মানটা এখন আগের মতো আর হচ্ছে না। খুব সুন্দর বলেছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভালো লেগেছে আপনার সাথে কথা বলে, সুন্দর কিছু গান শুনিয়েছেন। অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন। আপনাকেও অনেক ধন্যবাদ। এবং আপনার এটিএন বাংলায় যার মাধ্যমে আসছি তাদেরকে ধন্যবাদ, এটিএন বাংলার কর্তৃপক্ষকে ধন্যবাদ, এবং ক্যামেরার পিছনে যারা কাজ করতে সকল কলা কুশলীদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আশা করছি আয়োজন ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। সকলকে আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুক